জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইনস্টিটিউট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের অনলাইন ক্লাসের আজকে আমি এই 2020-21 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের আজকে আমি প্রথম ক্লাস নিচ্ছি। আজকে এই পেপারের বিশেষ করে আজকে যে পেপারে আমি ক্লাস নিব সেটি হলো অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন থিওরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে এই বিষয়ের আরো 4টি ক্লাস করেছেন। আমি আজকে এই বিষয়ের অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন থিওরির ইউনিট 4 নোটেশন সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা এই অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন থিওরির 3টি ইউনিট ক্লাস আপনারা অনলাইনে গ্রহণ করেছেন এবং শুনেছেন। সেই ক্লাসগুলিতে নিশ্চয়ই আপনারা শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন বলতে কি বুঝো বা ক্লাসিফিকেশনের লক্ষ্য উদ্দেশ্য এবং ক্লাসিফিকেশনের যে প্রয়োজনীয়তা এবং ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলো আমাদের 3টি ইউনিটে আলোচনা হয়েছে। যা হোক, আমি আমার মূল পর্বে সেই বিষয়গুলো আলোচনা শুরু করার পূর্বে আমি আমার পরিচয়টুকু দিচ্ছি। সেটি হলো যে আমি মোহাম্মদ আমদাদুল হক, ডেপুটি লাইব্রেরিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এবং ইনস্টিটিউট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যা ইলিশ ময়মনসিংহ নামে, সেখানে খণ্ডকালীন শিক্ষক হিসাবে আমি আছি। সেই ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয় তার পূর্বে আমি একটু আংশিক ধারণা দিতে চাচ্ছি। নিশ্চয়ই আপনারা এই বিষয়ে ডিটেলস আলোচনা শুনেছেন যে আসলে অর্গানাইজেশন অফ নলেজ সেটি বিষয়টি কি। ক্লাসিফিকেশন নর্মালি আমরা যে শ্রেণীকরণের কথা বলছি, এখানে অর্গানাইজেশন অফ নলেজ কেন আসলো? আসলে যে জ্ঞান সামগ্রী যে সংগঠন, এটার বাংলা যদি আমরা সেইভাবে বলি, সেই অর্গানাইজেশন কোন সাধারণ উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্য যদি সংঘবদ্ধ মানব সাধারণের নাম ওই সংগঠন, কিন্তু এই লাইব্রেরির বা গ্রন্থাগারের ক্ষেত্রে এটি কেন? আসলে এই গ্রন্থাগারও কিন্তু একটি প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, সেখানে তারও কিছু লক্ষ্য উদ্দেশ্য এবং বিষয় থাকে। সেই গ্রন্থাগারের যে উপকরণ বা গ্রন্থাগারের বিশেষ করে আমাদের যে কালেকশন, বই, পুস্তক, জার্নাল, যে বিষয় মেটেরিয়ালসগুলো, রিসোর্সগুলো থাকে, সেইগুলোকে আমাদেরকে পাঠকের হাতে বা দোরগোড়ায় দ্রুততার সাথে কিভাবে পৌঁছানো যায়, সেই পৌঁছানোর যে প্রক্রিয়া, যে কৌশল, সেইগুলো কিন্তু সেটি কিন্তু ক্লাসিফিকেশন। সেই অর্থেই এখানে যে অর্গানাইজেশন অফ নলেজ, সেই অর্গানাইজেশন বিষয়টি এখানে ব্যবহৃত হয়েছে। আসলে স্বীকৃত লক্ষ্যে পৌঁছাবার জন্য কি গ্রন্থাগারের সকল কর্মীর মধ্যে দায়িত্ব, কর্তব্য এবং সুবিন্যস্ত করে এই সংগঠন। সেই জন্যই। আর নলেজ আপনারা সবাই জানেন যেটি জ্ঞান। আসলে নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞান হচ্ছে ধারণা ও জ্ঞানের যে সামগ্রিক রূপ, মানে সত্যের সামগ্রিক সত্তা বা ঘটনা, তত্ত্ব, নীতিমালা অথবা সত্যের অন্যান্য রূপ, সেটি হলো যে নলেজ। তাহলে এই যে অর্গানাইজেশন অফ নলেজ, এখানে বিভিন্ন বিষয়ের বই, বিভিন্ন জ্ঞান লাইব্রেরিতে ভবিষ্যতে ব্যবহারের উদ্দেশ্যে প্রিজার্ভ থাকে, সেইগুলোকে ডিসেমিনেট করা, বিতরণ করা এবং পাঠকের তার এই বিশাল তত্ত্ব ভাণ্ডার, বিশাল এই গ্রন্থাগার ভাণ্ডার থেকে এই জ্ঞান সামগ্রী দ্রুততার সাথে পাঠকের চাহিদা অনুযায়ী যে পৌঁছানোর বা বিতরণ করার অথবা পাঠক চাহিদা অনুযায়ী দ্রুততার সাথে পাবে, সেই যে প্রক্রিয়া, সেটি হলো ক্লাসিফিকেশন। সেই অর্গানাইজেশন অফ নলেজ, সেই ক্লাসিফিকেশনেরই
একটি বিষয় হলো যে আজকে যে আমরা আলোচনা করব সেটি হলো নোটেশন। সেই নোটেশনের সংজ্ঞা, নোটেশনের প্রয়োজনীয়তা, নোটেশনের যে উদ্দেশ্যাবলী বা নোটেশনের যে বৈশিষ্ট্যসমূহ এবং টাইপস অফ নোটেশন, নোটেশনের যে প্রকার এবং গুণাবলী, কোয়ালিটিস, এছাড়া শ্রেণী সংখ্যা গঠন প্রক্রিয়ার কিছু মৌলিক নীতিমালা, অর্থাৎ এই নোটেশনকে প্রয়োগ করে কিভাবে ক্লাসিফিকেশন নাম্বার গঠন করা হবে বা গঠন করতে হবে সেটির কিছু মৌলিক নীতিমালা রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা এই তাত্ত্বিক বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে অর্গানাইজেশন অফ নলেজ, ক্লাসিফিকেশন থিওরি, এটার আরেকটি অংশ রয়ে গেছে প্র্যাকটিক্যাল, ব্যবহারিক, যেটি আপনারা দ্বিতীয় সেমিস্টারে আপনারা হাতে কলমে সেই কাজটি শিখবেন এবং সেখানে গিয়ে আপনারা আরো অভিজ্ঞতা অর্জন করবেন এবং ক্লিয়ার হবেন। সেই বিষয়গুলো নিয়েই আমরা একটি ধারণা তাত্ত্বিক বিষয়ে দেওয়ার চেষ্টা করব। নোটেশন হচ্ছে একটি ইংরেজি শব্দ। সেই নোটেশন সম্পর্কে আমরা আলোচনা যে করি, এই নোটেশনের মাধ্যমে কিন্তু এই ক্লাসিফিকেশন যে নাম্বার গঠন করার ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড সেটি করা হয়। যে নোটেশন কিভাবে, নোটেশন একটি ইংরেজি শব্দ যা গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞানের একটি বিশেষ পরিভাষা হিসাবে স্বীকৃত, যার আবিধানিক অর্থ হচ্ছে একটি সাংকেতিক চিহ্ন বা প্রতীক চিহ্ন। অর্থাৎ শ্রেণীকরণ প্রক্রিয়ায় এটি পুস্তক বা অন্যান্য পাঠ্যোপকরণকে সুবিন্যস্ত করার সাংকেতিক কৌশল মাত্র। অধিকাংশ পুস্তক শ্রেণীকরণ স্কিমের ক্ষেত্রে এই নোটেশন পুস্তকের বিষয় বা লেখার ধরনকে উপস্থাপন করে। নোটেশন যেহেতু শ্রেণীকরণের সাংকেতিক ভাষা, সেহেতু একটি পুস্তকের গায়ে সংযোজিত হয়ে পুস্তক বিন্যাসকে সুনিশ্চিত ও গতিশীল করে তোলে। পুস্তক শ্রেণীকরণের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে নোটেশন সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আধুনিক শ্রেণীকরণ স্কিমের গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে নোটেশন, যা শ্রেণী বিন্যাসের আবশ্যকীয় সহায়ক রেফারেন্স হিসেবে ভূমিকা পালন করে। এই যে আমরা শ্রেণীকরণ স্কিমের কথা বলছি, যে আধুনিক শ্রেণীকরণ স্কিম, আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা এই বিষয়ে যে ক্লাস আপনারা করেছেন সেটি থেকে যে আমাদের ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণের অনেকগুলো স্কিম রয়ে গেছে। সেই স্কিমের মধ্যে ডিওডেসিমাল ক্লাসিফিকেশন ডিডিসি, ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন ইউডিসি, লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন, কলুন ক্লাসিফিকেশন, এরকম অনেক ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণের যে স্কিম রয়ে গেছে, প্রত্যেকটা স্কিমেরই এই নোটেশন ব্যবহৃত হয় এবং সেই নোটেশনগুলোর ব্যবহারের মাধ্যমেই এই পুস্তকের যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে নাম্বারগুলো সেগুলো বিন্যাস সুনিশ্চিত করে এবং একজন ব্যবহারকারীকে বিশাল তথ্য ভান্ডার থেকে তার চাহিদা মাফিক বইটি খুঁজে পাওয়ার জন্য সহায়তা করে। সংজ্ঞাগতভাবে যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই, যে পুস্তক শ্রেণীকরণের ক্ষেত্রে পুস্তকের অন্তর্নিহিত বিষয়বস্তু, বিষয়ের দৃষ্টিকোণ, উপস্থাপন ভঙ্গি বা প্রকাশভঙ্গি যে বিশেষ চিহ্ন বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাকে নোটেশন বা সাংকেতিক চিহ্ন বলে। আসলে নোটেশন একটি সাংকেতিক চিহ্ন এই জন্য বলা হয়েছে যে এটি মানে বিভিন্ন সিম্বল, যেমন 0 থেকে 9, কমা, ড্যাশ, যে বিভিন্ন এইগুলো প্রত্যেকটা একটা মিনিং আছে এবং সেই সংক্ষিপ্তভাবে সেইগুলো উপস্থাপন করে এই নোটেশনের মাধ্যমে, যেগুলোকে আমরা নোটেশন হিসেবে বলতেছি। সেইগুলোর এই নোটেশনের কতগুলো সংজ্ঞা রয়ে গেছে। আমরা আর্নেস্ট সি রিচার্ডসনের মতে নোটেশন হলো সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন, যেটাকে শর্ট হ্যান্ড সাইন, যা শ্রেণীবিন্যাস পদ্ধতির টেকনিক্যাল টার্মগুলোকে সুবিধামতো প্রকাশ করে। WCB Sears-এর মতে a book notation is a series of signs or symbols standing for the names of terms and forming a convenience means of reference to the arrangement of our classification. Yale Glossary of Library Terms-এর মতে notation is a system of symbols, generally letters and figures used separately or in combination to represent the divisions of a classification scheme.
এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরিয়ানশিপের মতে a notation is the ordered series of symbols that stands for the ordered series of terms in the classification schedules. S.R. Ranganathan এর মতে notation is a system of ordinal numbers used to represent the classes in a scheme for classification. এই যে আমরা এই 4-5টি সংজ্ঞা উল্লেখ করলাম, এই সংজ্ঞাগুলোর আলোকে যদি আমরা সবশেষে বলতে চাই, সেটি হলো যে পুস্তক শ্রেণীকরণের ক্ষেত্রে গ্রন্থাগারিকগণ সরাসরি আক্ষরিক ভাষার পরিবর্তে যে বিশেষ ক্রম দ্বারা সম্বলিত প্রতীক বা চিহ্নের মাধ্যমে পুস্তকের বিষয়বস্তু বিভাগ, উপবিভাগ এবং উপস্থাপন ভঙ্গি প্রকাশ করেন তাকে নোটেশন বলে। আপনারা নিশ্চয়ই জানেন যে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যে মৌলিক যে বেসিক বিষয়টি হলো ক্লাসিফিকেশন এন্ড ক্যাটালগিং। আর সেই ক্লাসিফিকেশনকে স্ট্যান্ডার্ড করার জন্য এবং সেই ক্লাসিফিকেশনকে ভালো শ্রেণীকরণ করার জন্য আমাদের কিন্তু এই নোটেশনের প্রয়োগ অবশ্যই করতে হবে, এবং নোটেশন ছাড়া সেই শ্রেণীকরণটি করা সম্ভব নয়। তাই এই নোটেশনের সম্পর্কে যে বিশেষজ্ঞরা যে সংজ্ঞা দিয়েছেন, সেই কয়েকটি সংজ্ঞা মাত্র আমি এখানে উল্লেখ করলাম। আরো অনেক সংজ্ঞা রয়ে গিয়েছে, সেইগুলো আপনারা বই থেকে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। আমি যে সংজ্ঞাগুলো গুরুত্বপূর্ণ মনে করেছি সেই সংজ্ঞাগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাষায় বাংলা এবং ইংরেজি উপস্থাপন করার চেষ্টা করেছি। এই নোটেশন অর্থাৎ এই পুস্তক শ্রেণীকরণের যে ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ নোটেশন আসলে 4টি পার্টকে রিপ্রেজেন্ট করে। কারণ আপনারা এখানে ক্লাসিফিকেশন যখন, এখন হয়তো আপনাদের কাছে বিষয়টি রুচিসম্মত মনে হবে না, যেহেতু একটি টেকনিক্যাল বিষয়। এটি যখন হাতে কলমে বাস্তবে করবেন, অঙ্কের ম্যাথমেটিক্যাল বিষয়, তখন কিন্তু আপনারা এটা ইন্টারেস্ট ফিল করবেন। এখন আপনারা যে বিষয়গুলো, অনেক বিষয় আছে একেবারে টার্ম টেকনিক্যাল, ইংরেজিতে ভালো শোনা যাবে, অনেক সময় বাংলায় সেভাবে রুচি হবে না। তদুপরি আপনাদের এটি জানার জন্য আপনাদেরকে অধ্যয়ন করতে হবে। সেই জায়গাতে আমি বলতে চাই যে নোটেশন 4টি পার্টকে রিপ্রেজেন্ট করে। সেটি কি, যে আমরা যখন শ্রেণীকরণ করতে যাই তখন মেন ক্লাস ও বেস নাম্বার, আমাদের প্রধান শ্রেণী বা মেন ক্লাস কি সেখানে, সেই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে। ডিভিশন অফ ক্লাস, সাবডিভিশন অফ ক্লাস এন্ড সাবডিভিশন অফ ক্লাস। উদাহরণস্বরূপ যদি আমি একটু দেখিয়েছি সেখানে, উদাহরণস্বরূপ আমি যে বিষয়টি এখানে আনার চেষ্টা করেছি সেটি হলো, আপনারা যদি খেয়াল করেন যে এই বিষয়গুলো, যেমন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স অফ জাপান টু বাংলাদেশ, আমরা যে বলেছি যে 4টি বিষয় এখানে রিপ্রেজেন্ট করে। এখন একটা টাইটেল বা একটা বিষয় যদি আমরা সেখানে বলি যে ইকোনমিক অ্যাসিস্ট্যান্স অফ জাপান টু বাংলাদেশ, এখানে খেয়াল করেন মেলভিল ডিউয়ে আপনারা শ্রেণীকরণে এই নলেজকে 10 ভাগে ভাগ করেছে। সেই 10 ভাগের যে আমাদের বিশেষ করে যেটাকে আমরা ডিডিসির ফার্স্ট সামারি বলে থাকি, যে সেই ইকোনমিক্স, এটার নাম্বার কত আসছে? 330। তারপরে প্রোডাকশন ইকোনমিক্স 338। ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, আপনারা যদি খেয়াল করেন যে এখানে এই টাইটেলটির মধ্যে ইকোনমিক অ্যাসিস্ট্যান্সটা আসলে মেইন ক্লাস হিসাবে ইন্ডিকেট করা হয়েছে। ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট, এই যে নাম্বারটি 338.91, এটি আমরা কোত্থেকে পাইলাম, কিভাবে পাইলাম? আপনারা ক্লাসিফিকেশন করতেছেন, থিওরিটিক্যালি শিখতেছেন, আপনারা যখন প্র্যাকটিক্যালি বাস্তবে শিখবেন, আমরা কিন্তু এই নাম্বারগুলো, যে আমার হাতে যদি দেখেন এই যে শিডিউল, এই ক্লাসিফিকেশন যে শিডিউল আমি দেখাচ্ছি, যে আমার এটা 23rd বা 22nd এডিশন না, 19 এডিশন, কিন্তু এই ধরনের আপনাদের 23rd এডিশন সিলেবাসে 4 ভলিউমে উল্লেখ করা আছে। সেখান থেকে আপনারা সহায়তা পাবেন, যেটিকে আপনারা প্র্যাকটিক্যাল টুলস হিসাবে, উপকরণ হিসাবে আমরা এই ক্লাসিফিকেশন যে স্কিম, এই ডিউডেসিমাল ক্লাসিফিকেশনের এই যে একটি ক্লাসিফিকেশন, একটি বই প্র্যাকটিক্যাল আমার হাতে রয়ে গেছে, সেখান থেকে আমরা এই নাম্বারগুলো নিয়েছি। তো সেই এরপরে আসছে যে ফরেন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স বাই স্পেসিফিক জুরিসডিকশন, অর্থাৎ
নির্দিষ্ট একটি অঞ্চল বা জুরিসডিকশনের অনুযায়ী কিন্তু সেই কথা বলা হয়েছে যে অর্থনৈতিক সহযোগিতা। এই শিডিউল থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন বা বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকে, যেখানে এড টু বেস নাম্বার এত নোটেশন 3-9 ফ্রম টেবিল 2, অর্থাৎ ওই টেবিল 2 থেকে আমাদেরকে, এখানে আপনাদেরকে বলে রাখি যে ডিডিসি যেটা ডিওয়ে ডেসিমাল ক্লাসিফিকেশন স্কিম, যেটি মেলভিল ডিওয়ে 1876 সালে এই ডিওয়ে ডেসিমাল ক্লাসিফিকেশন যে সৃষ্টি করেছেন, সেখানে বর্তমান 23rd এডিশন আপনাদের সিলেবাসে দেওয়া আছে। সেখানে সেই বইগুলো 4টি ভলিউমে, যে প্রথম ভলিউমে হলো যে ম্যানুয়াল টেবলস যেটাকে বলা হয়, এবং ভলিউম 2-3 তে আছে শিডিউল, এবং ভলিউম 4 এ আছে রিলেটিভ ইন্ডেক্স। ওই যে টেবল, ওই টেবল কিন্তু ওই 4 পায়া কার্ডের টেবল না, ওই টেবলে কি আছে জিওগ্রাফিক্যাল এরিয়ার যে নাম্বার, এবং সেইখানে থেকে আমাদের এখানে যে বলা হয়েছে এট টু বেস নাম্বার এত নোটেশন 3-9 ফ্রম টেবিল 2 থেকে এটি নেওয়া হয়েছে। এখন জাপান এরিয়া নোটেশন, জাপান একটি নির্দিষ্ট কান্ট্রি এরিয়ার নাম্বার, সেখানে কি -52 ফর রিলেশন অফ ইকোনমিক এইড টু ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, মানে অন্য এক দেশের সাথে আরেক দেশের যখন সম্পর্ক সহযোগিতা আসে তখন মাঝখানে কি রিলেশন সাইন হিসেবে 0 বসে। এরপরে আবার বাংলাদেশ এরিয়া নোটেশন, বাংলাদেশের যে নাম্বার -5492। এইভাবে কিন্তু আমি এখানে উদাহরণ দেওয়ার আপনাদের চেষ্টা করেছি। ইকোনমিক সিচুয়েশন এন্ড কন্ডিশন অফ বাংলাদেশ, এখানেও দেখেন সেইভাবে দেওয়া আছে। যা হোক, এই বিষয়গুলো আপনাদের বোঝার জন্য আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে বিষয় আসছে যে এই নোটেশনের যে প্রয়োজনীয়তা, নোটেশনটি প্রয়োজনীয়তাটা কি। আসলে যে কোনো শ্রেণীকরণ স্কিমের জন্য কিন্তু নোটেশন অপরিহার্য, যেটা আগে বলেছি। ব্যবহারিক শ্রেণীকরণের ক্ষেত্রে নোটেশন ব্যতীত শ্রেণীর সংখ্যা তৈরি করা সম্ভব নয়, তাই শ্রেণীকরণের ক্ষেত্রে নোটেশনের প্রয়োজনীয়তা অপরিসীম। যে সকল প্রয়োজন মেটাতে নোটেশন কিন্তু আমাদেরকে কাজ করবে, সেটি হলো কি, যে কোনো বিষয়, দৃষ্টিকোণ বা আকার ইত্যাদির পরিবর্তে সেটিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য নোটেশন ব্যবহৃত হয়। মানে কোনো বিষয়, দৃষ্টিভঙ্গি বা আকার ইত্যাদির পরিবর্তে সেটিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য নোটেশন ব্যবহৃত হয়। আমি উদাহরণে আসছি, পরবর্তীতে ডিটেলস বলবো। ইন্ডেক্স ব্যবহারের জন্য নোটেশন প্রয়োজন হয়। আমাদের ওই যে বললাম যে রিলেটিভ ইন্ডেক্স ভলিউম 4, সেখানে কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিকশনারির মতন সেই টাইটেলের পাশে নাম্বার দেওয়া আছে, সেই বিষয়গুলোতে কিন্তু নোটেশন অ্যাড করা আছে। সেখানেও ইন্ডেক্স ব্যবহারের জন্য নোটেশন প্রয়োজন পড়বে। বিষয় অনুসারে পূর্বাপর সম্পর্ক রেখে যে কোনো বিষয়ের একটি ধারাবাহিক অথচ সুনির্দিষ্ট স্থান, শিডিউল বা শেলফে নির্দেশ করতে সহায়তা করার জন্য নোটেশন ব্যবহৃত হয়। যেমন সায়েন্স যেটি একটি বিষয়, সায়েন্স বিজ্ঞান, তার নাম্বার হলো 500। এই সায়েন্স থেকে বাইরে আসছে গণিত, যেটিকে ম্যাথমেটিক্স বলছি আমরা, 510 ইত্যাদি। এটি কিন্তু যে পূর্বাপর সম্পর্ক রাখছে। আপনারা খেয়াল করে দেখেন যে সায়েন্স হলো 500 আর ম্যাথমেটিক্স গণিত 510, তার মেইন ক্লাস প্রধান নাম্বার কিন্তু 500 থেকে এইভাবে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, জুলজি যতগুলো নাম্বার বাইর হবে সব 500 এর অধীনে। এইভাবে পূর্বাপর সম্পর্ক রেখে কিন্তু একটা ধারাবাহিক সুনির্দিষ্টভাবে আসছে। প্রতিটি জ্ঞান বিভাগের অধীন অন্যান্য ক্ষুদ্রতর জ্ঞান ভাগকে ধাপে ধাপে বিভাজন করতে এবং ধারাবাহিকভাবে তাদের সাজাতে সহায়তা করার জন্য এই নোটেশন ব্যবহৃত হয়। যেমন ইকোনমিক্স, আপনি যদি খেয়াল করেন যে ইকোনমিক্স 330 তার নাম্বার, আবার লেবার ইকোনমিক্স 331। এখন এই যে প্রতিটি বিভাগের অধীন অন্যান্য ক্ষুদ্রতর জ্ঞান ভাগকে, অর্থাৎ ইকোনমিক্স থেকে কিন্তু লেবার ইকোনমিক্স বাহির হয়েছে। এই যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে সঠিক নাম্বারটি, এটি কিন্তু এই নোটেশনে আমাদেরকে সহযোগিতা করে। নোটেশনের প্রয়োজন। সুশৃঙ্খলভাবে গ্রন্থাগার পরিচালনার জন্য নোটেশন ব্যবহৃত হয়। সুশৃঙ্খলভাবে কেন? আপনারা জানেন যে লাইব্রেরি, বিশেষ করে গ্রন্থাগারের যে রিসোর্স, গ্রন্থাগারের যে ম্যাটেরিয়ালস, সেইগুলোকে কি এসআর রঙ্গনাথন বলছে বুকস আর ফর ইউজ, বই ব্যবহারের জন্য। আপনি যদি বই ব্যবহারের জন্য বলেন, বাস্তবে সেটি মানেন, পালন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মত কৌশলী ক্যাটালগিং ক্লাসিফিকেশন করতে হবে। যদি আপনি
সেইভাবে ক্যাটালগ ক্লাসিফিকেশন করেন, তাহলে আপনি সেইভাবে কি সঠিক চাহিদা মতো তথ্য বা তার চাহিদা মাফিক ব্যবহারের চাহিদা অনুযায়ী বইটি বা মেটেরিয়ালসটি দ্রুততার সাথে তার হাতে তুলে দিতে পারবেন। সেই জন্য লাইব্রেরিতে প্রতিটি বই যাতে ব্যবহার হয় এবং কোনো পাঠক যেন ব্যবহারের বাহিরে না থাকে এবং কোনো খালি হাতে না ফিরে যায় এবং কোনো লাইব্রেরির কোনো বই যেন ব্যবহারের বাকি না থাকে, এই সব কিছু নির্ভর করছে আপনি যদি ক্যাটালগ এবং ক্লাসিফিকেশনের মাধ্যমে সঠিকভাবে যদি উপস্থাপন করতে পারেন। অর্থাৎ ক্যাটালগ যেরকম লাইব্রেরির ভিতরে কি বিষয়গুলো আছে সেটি লাইব্রেরির ভিতরে প্রবেশ না করেই আয়নার স্ক্রিনের মতন সামনে ভেসে উঠে ক্যাটালগ চার্টসের মাধ্যমে, আর ক্লাসিফিকেশন হলো যে লাইব্রেরিতে বইটি কোথায় অবস্থান করছে সেই বইয়ের কাছে পাঠককে নিয়ে যাওয়া, সেই কাজটি কিন্তু ক্লাসিফিকেশন করে থাকে। আর সেই ক্লাসিফিকেশন কে স্ট্যান্ডার্ড বা বইকে দ্রুততার সাথে পাওয়ার জন্য যে প্রক্রিয়ায় এই নাম্বারটিকে স্ট্যান্ডার্ড করার জন্য সহযোগিতা করছে সেটি হলো নোটেশন। বই এবং পাঠকের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করার জন্য নোটেশন কিন্তু ব্যবহৃত হয়। এটা কেমন যে আপনাকে অবশ্যই বই যদি সঠিকভাবে আপনার শ্রেণীবিন্যাস এবং সঠিকভাবে সেলফে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, সেই অনুযায়ী আপনার প্রত্যেকটা পাঠকের সাথে একটি কি সেতু বন্ধন সৃষ্টি হবে বইয়ের জন্য। এখন পাঠক লাইব্রেরিতে ঢুকে যদি বই খুঁজে না পায় অথবা একজন স্টাফ যদি লাইব্রেরিকে তার ইউজারকে তার চাহিদা মাফিক দ্রুততার সাথে বইটি না দিতে পারে, তাহলে কি করে সেতু বন্ধন হবে? সেই জন্য সেই কাজটি কিন্তু নোটেশন করে থাকে। একই বিষয় একত্রে এবং সম্পর্কযুক্ত বিষয় পুস্তক সেলফে পাশাপাশি স্থান দেওয়ার জন্য নোটেশন ব্যবহৃত হয়। অর্থাৎ যেখানে আমরা বলেছি যে ক্লাসিফিকেশন একটি মানসিক প্রক্রিয়া যা একক বিষয় সমূহকে একত্র করে, আবার সমবৈশিষ্ট্য বৈসাদৃশ্যের সাথে সম্পর্ক রেখে আলাদা আলাদা পৃথক করে, সেই কাজটি করার জন্য কিন্তু এই নোটেশন কাজ করে। জটিল এবং মিশ্র বিষয় সম্বলিত পুস্তকে সঠিক শ্রেণী নম্বর নির্ধারণ করার জন্য নোটেশন ব্যবহৃত হয়। গ্রন্থাগারে পুস্তক লেনদেনের মাধ্যম হিসাবে নোটেশন ব্যবহার করা হয়। নোটেশন যেখানে আমরা একটি ক্লাসিফিকেশন নাম্বার শ্রেণীকরণ নাম্বার গঠন করব, সেখানে নোটেশন প্রয়োগ করতে হবে। সেটি ডিডিসি ডিও ডেসিমাল ক্লাসিফিকেশন সিস্টেম হোক, সেটি ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন সিস্টেম হোক, সেটি লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন সিস্টেম হোক, যে স্কিমে আমি নাম্বারটি তৈরি করি না কেন সেখানে আমাকে নোটেশন ফলো করতে হবে এবং নোটেশন মেনেই আমাকে সেই নাম্বারটি তৈরি করতে হবে। অর্থাৎ নোটেশন ব্যবহারের মাধ্যমে গ্রন্থাগারে সংরক্ষিত অসংখ্য পুস্তকের মধ্য থেকে নির্দিষ্ট একটি পুস্তক অতি সহজেই খুঁজে বের করা সম্ভব হয়। সর্বোপরি শ্রেণীকরণ যেহেতু গ্রন্থাগারিকতার মূল ভিত্তি, আমরা বলে থাকি বা আমরা বলি যে বেসিক লাইব্রেরি সায়েন্সের বেসিক হলো ক্লাসিফিকেশন ক্যাটালগিং। আমরা ক্লাসিফিকেশনকে গ্রন্থাগারিকতার মূল ভিত্তি বলছি। গ্রন্থাগারিকতা মানে কি? এই যে আমরা বইকে পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য যে প্রক্রিয়া, সেটি গ্রন্থাগারিতার অংশ। সেই গ্রন্থাগারিকতার একটি পার্টই হলো ক্লাসিফিকেশন, সেটাকে আমরা মূল ভিত্তি হিসেবে বলছি। সেহেতু বলা যেতে পারে নোটেশন হচ্ছে ব্যবহারিক পুস্তক শ্রেণীকরণের মূল ভিত্তি। অর্থাৎ ক্লাসিফিকেশন আপনি যখন প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন করবেন, সেই বইটি যখন ব্যবহার উপযোগী করার জন্য টেকনিক্যাল ফাংশনগুলো সম্পন্ন করবেন, সেখানে এই ব্যবহারিক পুস্তক শ্রেণীকরণের মূল ভিত্তি হিসাবে আমরা নোটেশনকে মেন করতে পারি। এরপরে আমাদের যে নোটেশনের যে বিষয়গুলো, আমাদের উদ্দেশ্য, যে নোটেশনের আসলে উদ্দেশ্য কি। নোটেশন যে কোনো প্রতীক, বর্ণ, সংখ্যা বা চিহ্ন দ্বারা নোটেশন গঠিত হতে পারে, যার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রেণীকরণ স্কিমে বিভিন্ন পদের প্রতিনিধিত্ব করা। অর্থাৎ আপনার ডিও ডেসিমাল ক্লাসিফিকেশন বলেন, এলসি বলেন, ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন বলেন, যেখানে আপনি যে স্কিমে ফলো করে ক্লাসিফিকেশন করেন না কেন, সেখানে অবশ্যই আপনাকে সেই নোটেশনটি ফলো করতে হবে এবং সেই নোটেশনে ক্লাসিফিকেশন স্কিমের যে বিভিন্ন পদ, বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো প্রতিনিধিত্ব করে। গ্রন্থাগারে সংরক্ষিত অসংখ্য পুস্তকের মধ্য থেকে নির্দিষ্ট যে একটি পুস্তক, সেটি সাংকেতিক চিহ্নের মাধ্যমে অতি সহজে সেলফ থেকে খুঁজে বের করে আনে। গ্রন্থাগারের
শেলফে শ্রেণী সংখ্যার ভিত্তিতে একই বিষয়ের পুস্তক একত্রে বিন্যাস করা এবং সম্পর্কযুক্ত বিষয়ের পুস্তক শেলফে পাশাপাশি স্থান দেওয়ার বিষয়ে সহায়তা করা, এটিও কিন্তু এই নোটেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য। গ্রন্থাগার সেবা ও কার্যক্রমের দক্ষ প্রতিফলন হিসাবে এই কাজ করে। শিডিউলে বিষয়সমূহের মধ্যে সম্পর্ক বজায় রেখে বিষয়ের বিভাগ মানে বিভিন্ন ডিভিশন বা সাব ডিভিশন উপবিভাগ সমূহকে সুনির্দিষ্টভাবে যথাস্থানে বিন্যাস করতে সহায়তা করে। এখন আপনারা যদি বলেন যে আমরা লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, এটি আপনারা ডিপ্লোমা করতেছেন, এই পুরা কোর্সের এই যে টাইটেলটা যে বিষয়টি সেটি হলো লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এই বিষয়টির মধ্যে যে ক্লাসিফিকেশন, এই বিষয়টির মধ্যে যে ক্যাটালগিং, এই বিষয়টির মধ্যে যে লাইব্রেরি ম্যানেজমেন্ট, এই বিষয়টির মধ্যে বিবলিওগ্রাফি, এই বিষয়টির মধ্যে ডকুমেন্টেশন, এই বিষয়টির মধ্যে কম্পিউটার সায়েন্স, এই বিষয়টির মধ্যে রেফারেন্স, এই বিষয়টির মধ্যে সোর্সেস অফ ইনফরমেশন, এই যে বিষয়গুলি সবগুলো সাবজেক্ট বিষয় মিলিয়ে কিন্তু লাইব্রেরি সায়েন্স। এই যে প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এই যে ভাগগুলি, বিভাগগুলো, ডিভিশন, সাব ডিভিশনগুলো, সেইগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে এবং প্রত্যেকটা নাম্বার আলাদা আলাদাভাবে সুনির্দিষ্টভাবে যথাস্থানে বিন্যাস করতে কিন্তু এই নোটেশন আপনাকে সহযোগিতা করবে, সহায়তা করা, এটাও কিন্তু একটি উদ্দেশ্য। একটি বৃহত্তর বিভাগের অধীন ক্ষুদ্রতর বিভাগকে ধারাবাহিকভাবে ধাপে ধাপে সাজাতে সহায়তা করে। একটা বিষয় থেকে এখন 500 সায়েন্স, এই সায়েন্সের অধীনে কতগুলো সাবজেক্ট, এই সবগুলো কিন্তু তার অধীনে সেইভাবে ধারাবাহিকভাবে ধাপে ধাপে একবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যন্ত যাবে। এছাড়া আরো যে অন্যান্য উদ্দেশ্যগুলি হলো সেটি হলো নোটেশন শ্রেণীকরণে তথ্য বিভাজন করতে সাহায্য করে, রেফারেন্স সম্বন্ধীয় প্রশ্নাবলী শ্রেণীকরণ করতে সহায়তা করে, শ্রেণীকৃত ক্যাটালগের এন্ট্রি সমূহ সজ্জিত করতে সহায়তা করে, ক্যাটালগকে বিষয় শিরোনাম লাভ করতে সাহায্য করে, নোটেশনের মাধ্যমে যে কোনো পাঠ্য সামগ্রীর অবস্থান সহজেই নির্ণয় করা যায়। এই যে বিষয়গুলো আমি উপস্থাপন করলাম সেই বিষয়গুলো কি নোটেশনের যে উদ্দেশ্য। এখন আমরা যদি আসি সেটি হলো যে নোটেশনের যে বৈশিষ্ট্য, নোটেশনের যে কতগুলো বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স, সেটি কি যে নোটেশনকে আমাদেরকে নোটেশন যদি করতে হয় তাহলে এই নোটেশনের যে কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে অবশ্যই নোটেশন যা করা হবে সেটি সরলতা। সরলতা মানে কি, সেখানে যে বিষয়টি বলেছে যে সিম্পলিসিটি কথা, যে নোটেশন যতদূর সম্ভব সরল হওয়া উচিত, যেটা যা লিখতে পারবে, যা পড়তে টাইপ করতে পারবে, যা মনে রাখতে সহজ হবে, মানে অর্থাৎ যে বিষয়টি পাঠক বা গ্রন্থাগার কর্মী সহজেই লিখতে পারবে, সহজেই পড়তে পারবে এবং সহজেই টাইপ করতে পারবে। যেমন অ্যারাবিক সংখ্যা, আরবীয় সংখ্যা যেটিকে আমরা বলি যে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 এভাবে 9 পর্যন্ত, এবং আমরা যদি রোমান বর্ণ যেগুলো আমরা বলি সেটি ক্যাপিটাল লেটার হোক বা স্মল লেটার হোক, সেটি এ থেকে জেড পর্যন্ত, যে উভয় কিন্তু সহজ এবং সরল। ফলে অধিকাংশ শ্রেণীকরণ স্কিম এই সংখ্যা বা বর্ণ অথবা উভয়ই ব্যবহার করেছে। মানে এটি আমরা বলেছি যে এরকম ভাবে নোটেশনের এই সংখ্যা বা চিহ্ন বা এই বিষয়গুলো উপস্থাপন করতে হবে যা সহজ, সিম্পলিসিটি থাকে। এরপরে সংক্ষিপ্ততা, নোটেশনের একটি বৈশিষ্ট্য, তাকে অবশ্যই সেটি ব্রিভিটি হতে হবে, সংক্ষিপ্ত হতে হবে। নোটেশনের অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য সেটি হলো যে সংক্ষিপ্ত হতে হবে, অর্থাৎ যা স্কিমকে, ক্লাসিফিকেশন স্কিমকে সর্বাধিক গ্রহণযোগ্য ও ব্যবহার উপযোগী করে তুলবে যদি আপনার সেটির মধ্যে সংক্ষিপ্ততা থাকে। যদি অনেক লম্বা, অনেক ব্রড থাকে তাহলে সেটির নোটেশনের গুড ক্যারেক্টারের মধ্যে আসে না। মানে সংক্ষিপ্ততা নির্ভর করে স্কিমে ব্যবহৃত নোটেশনের ভিত্তির উপর, মানে বেসের উপর। নোটেশনের ভিত্তি যত বড় হবে তার শ্রেণী নম্বর তত ছোট হবে, অর্থাৎ সংক্ষিপ্ততা তত বেশি হবে। আবার নোটেশনের ভিত্তি যত ছোট হবে তার শ্রেণী নম্বর তত দীর্ঘ হবে, অর্থাৎ সংক্ষিপ্ততা তত কম হবে। যেমন ডিডিসি স্কিমে ব্যবহৃত নোটেশনের ভিত্তি মাত্র 10টি সংখ্যা,
যেটি আমরা বললাম যে মেলভিল ডিউয়ে নলেজকে 10 ভাগে ভাগ করেছে, সেইখানে আপনারা যদি খেয়াল করে থাকেন যে ওই নোটেশনের যে ভিত্তি সেটি কিন্তু 0 থেকে 9, আপনি যদি এখান থেকে কাউন্ট করেন তাহলে দেখবেন যে 10টা সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, যার ফলে সমগ্র মানব জ্ঞানকে এই স্কিমে অন্তর্ভুক্ত করতে গিয়ে মানে শ্রেণী নম্বর অনেক বড় হয়, অর্থাৎ সংক্ষিপ্ততা গুণটি এই স্কিমে অন্তর্ভুক্ত করতে গিয়ে শ্রেণী নম্বর অনেক বড় হয়, সেই গুণটি বিদ্যমান নেই। অপরপক্ষে লাইব্রেরি অফ কংগ্রেস শ্রেণীকরণ যে স্কিম, সেখানে বর্ণ ব্যবহার করা, এক একটা স্কিমের বৈশিষ্ট্য এক এক রকম, সেইখানে নোটেশন কোথাও বর্ণ ব্যবহার করেছে, কোথাও নিউমেরিক নাম্বার ব্যবহার করা হয়েছে, সেই জন্যই সংক্ষিপ্ততার বিষয়টি এসেছে। এরপরে যদি আমরা আরেকটি বৈশিষ্ট্য, সেটি হলো সম্প্রসারণশীলতা। সম্প্রসারণশীলতা কি? সেটি এক্সপান্সিবিলিটি, সেটিকে শ্রেণীকরণ নোটেশনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে সম্প্রসারণশীলতা, অর্থাৎ জ্ঞানের জগৎ ক্রমবর্ধমান এবং গতিশীল। নলেজ কিন্তু সেটি কি এক্সটেন্ড করবে, নলেজ কিন্তু সেই গতিশীল, আস্তে আস্তে সেগুলি ক্রমবর্ধমান বৃদ্ধি পাবে, প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান উদ্ভাবন হচ্ছে। আমরা এই কি বলি গ্লোবালাইজেশনের যুগ, বা এখন নলেজ যে পরিমাণ তথ্য বিস্ফোরণের যুগ, দৈনিকে নতুন নতুন আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে লক্ষ্য করি, নতুন নতুন তথ্য জ্ঞান উদ্ভাবন হচ্ছে। এইভাবে কিন্তু নলেজ জ্ঞান জগৎ ক্রমবর্ধমান বৃদ্ধির দিকে, এই উদ্ভাবিত এ সকল নতুন জ্ঞানকে শ্রেণীকরণ স্কিমে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবস্থা রাখা বাঞ্ছনীয়। এখন কোভিড-19 চলতেছে, এটি একটি নতুন নলেজ, নতুন একটি বিষয়, এটারও কিন্তু একটি ক্লাসিফিকেশন নাম্বার হতে পারে, এবং সেটার কি শ্রেণীকরণ নাম্বার। এই কোভিড-19 উপর একটি বই, কোভিড-19 উপর গবেষণা চলতেছে, কোভিড-19 উপরে বিভিন্ন মেডিসিন আসবে, প্রত্যেকটারই কিন্তু আমাদেরকে কি ক্লাসিফিকেশন নাম্বার বাইর করতে হবে। সেই জন্যই এই সম্প্রসারণশীলতা এই নোটেশনের একটি কি অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আছে আতিথেয়তা। আতিথেয়তাটা কি? হসপিটালিটি। শ্রেণীকরণ স্কিমের নতুন নতুন বিষয়কে গ্রহণ করার যে ক্ষমতা থাকা আবশ্যকীয়। মানে আতিথেয়তা মানে কি? আপনার একজনকে রিসিভ করা, সেবা দেওয়া, সেই নতুন নতুন যে নলেজ সৃষ্টি হচ্ছে, নতুন নতুন বই, নতুন নতুন বিষয় আসবে, সেইগুলোকে যাতে ক্লাসিফিকেশন শ্রেণীকরণ নাম্বার দেওয়া যায়, সেই নোটেশনে সেই অপশন, সেই সুযোগটি থাকতে হবে, তাহলেই কিন্তু সেইটি একটি গুড নোটেশন হিসাবে বিবেচিত হবে। এরপরে যদি আমরা বলি যে নমনীয়তা, নমনীয়তাটা সেটিও একটি বৈশিষ্ট্য। সেটি কি? ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা নোটেশনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ কোন শ্রেণীকরণ স্কিমেই অতি সামান্য এর উপস্থিতি লক্ষ্য করা যায়। নমনীয়তা, নমনীয়তা মানে নোটেশনের নমনীয়তার ফলে শ্রেণীর সংখ্যা গঠন যেমন সহজতর হয়, আবার তেমনি একই বিষয়ের একাধিক শ্রেণীর সংখ্যা হলে তা কি বিতর্কিত হতে পারে, এবং পাঠক ও গ্রন্থাগারকর্মী উভয় কি লক্ষ্যভ্রষ্ট হতে পারে। এই জন্য কি তার ভাষা, তার লেখনী, তার যে উপস্থাপনা, সেটির মধ্যে একটি নমনীয়তা থাকতে হবে। অর্থাৎ এক গ্রন্থাগার থেকে অন্য গ্রন্থাগারে সেলফে পুস্তকের বিন্যাস ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে, ডিডিসি স্কিমে কোথাও এর উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন বাংলা সাহিত্যিকদের জীবনী, এই জীবনের অধীনে বিন্যাস করা যেতে পারে, আবার বাংলা সাহিত্যের অধীনেও কিন্তু বিন্যাস করা যেতে পারে। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে কি নমনীয়তা করতে, অর্থাৎ এরকম ভাবে নমনীয় ভাবে বিষয়টি আনতে হবে যাতে পাঠক এবং ব্যবহারকারী সহজেই সেই বিষয়টি কি বুঝতে পারে। তারপরে সংশ্লেষণাত্মক বিশ্লেষণধর্মী, যেটিকে বলে আমরা সিনথেটিক অ্যানালাইটিক্যাল। সেটি আবার কি? সেটি হলো যে আপনাকে সেই ধরনের অ্যানালাইসিস করার, বিশ্লেষণ করার ক্ষমতা নোটেশনে আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেই এটি থাকতে হবে। নোটেশনের সংশ্লেষণ এবং বিশ্লেষণাত্মক যে বৈশিষ্ট্য যত বেশি, সে শ্রেণীকরণ স্কিমের গ্রহণযোগ্যতা তত বেশি। কিভাবে? যে কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ, এখন এই কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ আপনি যদি লক্ষ্য করেন, এটি যদি আপনার ডিডিসির ক্ষেত্রে এটি বিশ্লেষণ করেন, এখানে দেখবেন কি আসছে, সোশ্যাল সায়েন্স আসছে, ইকোনমিক্স আসছে, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স আসছে, ব্যাংক অ্যান্ড ব্যাংকিং আসছে, কমার্শিয়াল ব্যাংক আসছে। এইভাবে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন দিয়ে এইভাবে কি
বিভিন্ন মানে নির্দিষ্ট এরিয়া নোটেশন হিসাবে চলে আসছে। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে সংশোধনরত বিশ্লেষণধর্মী হিসাবে সেই সুরক্ষিত থাকতে হবে। এবং সর্বশেষ বৈশিষ্ট্য যেটি, সেটি হলো স্মৃতি সহায়ক চিহ্ন, অর্থাৎ নিউমোনিক ভ্যালু থাকতে হবে। শ্রেণীকরণের ক্ষেত্রে মানে যে সকল প্রতীক বা সাংকেতিক চিহ্ন সর্বদাই একই অর্থ বহন করে এবং স্মরণ রাখতে সহায়তা করে, সে সকল চিহ্নকেই স্মৃতি সহায়ক চিহ্ন বলে বা নিউমোনিক ভ্যালু হিসাবে আখ্যায়িত করছে। মানে স্মরণ রাখার প্রক্রিয়া বা বৈশিষ্ট্যকেই বলা হয়েছে স্মৃতি সহায়ক গুণ। আপনাকে স্মরণ রাখার মতন সেই বৈশিষ্ট্য এটা থাকতে হবে। এরপরে আমরা আসি যে টাইপস অফ নোটেশন, যে নোটেশনের যে প্রকার। আসলে এই গঠন পদ্ধতির প্রকৃতি অনুযায়ী নোটেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি, একটা হলো পিওর নোটেশন আর একটা হলো মিক্সড নোটেশন। পিওর নোটেশনটা কি, যেটিকে আমরা বাংলা বিশুদ্ধ নোটেশন বলছি। যে নোটেশন একই ধরনের সংখ্যা, বর্ণ, প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিশুদ্ধ নোটেশন বলছে। যেমন অ্যারাবিক নিউমেরিয়ালস, অ্যাজ ফর এক্সাম্পল 0 থেকে 9, 0, 1, 2, 3 এভাবে 9, এটি কিন্তু বিশুদ্ধ পিওর নোটেশন হিসাবে, যেগুলি সংখ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। আর রোমান ক্যাপিটালস অর স্মল, অ্যাজ ফর এক্সাম্পল এ থেকে জেড পর্যন্ত, সেটি স্মল লেটার হোক বা ক্যাপিটাল লেটার হোক, সেগুলোকে আমরা পিওর নোটেশন বলছি। আর এই পিওর নোটেশন বা বিশুদ্ধ নোটেশনটি কিন্তু ডিডিসিতে কি ব্যবহৃত হয়েছে। আর যে নোটেশন একই সাথে দুই বা ততোধিক ভিন্ন ধরনের সংখ্যা, বর্ণ, প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে মিশ্র বা মিক্সড নোটেশন বলা হয়েছে। সেটি কি, যে আপনি খেয়াল করে থাকেন HA পরে 0 দেওয়া হয়েছে, সেখানে কি নিউমেরিকও আছে, আলফাবেটিকও আছে। আবার খেয়াল করেন, অথবা 53 + 54, অর্থাৎ সেখানে কি যে সিম্বল ব্যবহার করা হয়েছে, সেগুলোকে মিক্সড নোটেশনের কথা বলা হয়েছে। তাহলে এই যে নোটেশন দুই প্রকার, বিশুদ্ধ নোটেশন এবং মিক্সড নোটেশন, এই দুইটি বিষয়ও আমরা জানলাম। এরপরে আমরা আসি যে কোয়ালিটিজ অফ নোটেশন। নোটেশনের যে গুণাবলী, সেই বিষয়গুলোর মধ্যে আমাদেরকে আসতে হচ্ছে। সেটি হলো, অনেক সময় আমরা পরীক্ষাতে লক্ষ্য করে থাকি যে উত্তম নোটেশনের গুণাবলী উল্লেখ করো, যে গুড নোটেশনের গুণাবলী কি। প্রথমে যদি আমরা বলি যে নোটেশন সুস্পষ্ট এবং স্বতঃস্ফূর্ত ক্রম দ্বারা সম্বলিত হওয়া উচিত। এটি একটি বড় গুণ, যে নোটেশন এমন হওয়া উচিত যা পদবিন্যাসের অনুবর্তিতা অর্থাৎ সিকোয়েন্স প্রকাশ করতে সক্ষম হয়। 1 এর পর 2, 2 এর পর 3, অথবা সরেয়া এর পর রসুই, রসুই এর পর দীর্ঘই। এই যে সিকোয়েন্স, একটার সাথে আরেকটি সম্পর্ক, মানে নিউমেরিয়ালস বলেন বা লেটার্স বলেন, সেই বিষয়গুলোকে কে একটার পর একটা যে বসবে, এটা অধিকাংশ পাঠক সহজেই বুঝতে সক্ষম এবং ব্যবহার করতেও সহজ। এই জন্য বলছে যে নোটেশন সুস্পষ্ট এবং স্বতঃস্ফূর্ত ক্রম দ্বারা সম্বলিত হতে হবে, যাতে পাঠক বা ব্যবহারকারী এবং গ্রন্থাগার কর্মী সহজেই এই বিষয়টি বুঝতে পারে, বুঝতে সক্ষম হয় এবং ব্যবহার করতে সহজ হয়। তাই দেখা যায় আরবীয় সংখ্যা অথবা বর্ণ কোনো পদ্ধতিতে এককভাবে আবার যৌথভাবে পাশাপাশি ব্যবহৃত হয়। যেমন ডিওডেসিমাল ক্লাসিফিকেশন নোটেশনে আরবীয় সংখ্যা ব্যবহার করা হয়েছে, যা সুস্পষ্ট এবং ক্রম দ্বারা সম্বলিত। আপনারা নিশ্চয়ই পূর্বের ক্লাসগুলো তো আপনারা জেনেছেন যে ডিওডেসিমাল ক্লাসিফিকেশনে কি 3টি ডিজিট দিয়া ডিওডেসিমাল ক্লাসিফিকেশন নাম্বারটি শুরু হয়। আপনাকে 3 ডিজিট ইউজ করতে হবে। এবং সেই জন্য এই যে আমরা নোটেশনের কথা বললাম 0 থেকে 9, সেই আরবিক সংখ্যাগুলো, এইগুলো এবং বিশেষ করে আমাদের যে বর্ণগুলো, সেগুলো ডিওডেসিমাল ক্লাসিফিকেশনে ব্যবহার করা হয়েছে, যার ফলে এই বিশুদ্ধ নোটেশন ডিওডেসিমালে ব্যবহৃত হয়েছে। এটি অত্যন্ত সুস্পষ্ট এবং স্বতঃস্ফূর্ত। এরপরে নোটেশন যতদূর সম্ভব সরল হওয়া উচিত, যেটি আমরা এই তার বৈশিষ্ট্যের মধ্যেও আমরা বিষয়টি আলোচনা করেছি, যে নোটেশনটা যতদূর সম্ভব সরল হতে হবে, যা লিখতে, পড়তে, বুঝতে বা টাইপ করতে বা মনে রাখতে কি খুবই সহজ হয়। তারপরে সংক্ষিপ্ততা,
এটিও এই যে গুণাবলী এবং বৈশিষ্ট্য সেটি খুব কাছাকাছি। কি গুণাবলীর মধ্যেও সংক্ষিপ্ততা একটি বড় ধরনের গুণ, যে অবশ্যই সেই নোটেশনটাকে অবশ্যই তার সংক্ষিপ্ত হতে হবে। তারপরে সম্প্রসারণশীলতা এবং আতিথেয়তা, যেটাও একটি নোটেশনের বড় গুণ, কারণ নলেজ ক্রিয়েট হচ্ছে প্রতিনিয়ত, সেইগুলোকে আপনাকে এই নোটেশনের নাম্বার দেওয়ার মতন সেই সুযোগ সৃষ্টি থাকতে হবে এবং সেইগুলো রিসিভ করে যাতে আপনি শ্রেণী বিন্যাস করতে পারেন সে আতিথেয়তাও থাকতে হবে। এরপরে কি নমনীয়তা এবং নমনীয়তাও থাকতে হবে। সংশ্লেষণাত্মক যে বিশ্লেষণ ধর্মী যে অ্যানালাইটিক্যালের কথা আমরা বলেছি সেটি, এবং স্মৃতি সহায়ক গুণ যেটি নিউমেনিক, এই আমরা স্মৃতি সহায়ক গুণ ভ্যালুর যে কথা আমরা বলেছি সেটি অবশ্যই সেই গুণটি থাকতে হবে এই নোটেশনে, তাহলেই উত্তম নোটেশনের হিসাবে আমরা কি সেটিকে স্বীকৃতি দিতে পারবো। এই গুণগুলো গুণাবলীগুলো আপনারা ডিটেলস আরো বিস্তারিত জেনে নেবেন বইয়ের থেকে। আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, এবং একটি বিষয় আপনাদেরকে জানা রাখতে হবে যে এই বিষয়ে কি 40 নম্বরের পরীক্ষা হবে থিওরি, যার ফলে আপনাকে 10 নম্বরের আনসার করতে হবে, যতটুকু সম্ভব সংক্ষিপ্তভাবে দিতে হবে, না হলে আমরা সময়ে স্বল্পতার জন্য ডিটেলস বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছি না। আপনাদেরকে শুধুমাত্র যে বেসিক যে নলেজ, যে ধারণা, সেই বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা আসি যে মানে কনস্ট্রাকশন অফ ক্লাসিফিকেশন নাম্বারস, যেটি বেসিক প্রিন্সিপলস। আমরা এই নোটেশন প্রয়োগ করে কিভাবে ক্লাসিফিকেশন নাম্বার তৈরি করব, সেইটার একটি যে মৌলিক নীতিমালা কতগুলো বিষয় আছে। বিশেষ করে আমরা যদি বলি ডিওডেসিমাল ক্লাসিফিকেশন আমাদের সিলেবাসে আছে, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ডিওডেসিমাল ক্লাসিফিকেশনে বেশি ব্যবহৃত হয়। সেই ডিডিসির স্কিম অনুসরণ করে নোটেশন প্রয়োগ করে কিভাবে শ্রেণীকরণ নাম্বার তৈরি করতে হয়, গঠনের যে প্রক্রিয়া, সেগুলো কতগুলো নীতিমালা আংশিক আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সেগুলো ডিডিসি নোটেশনের উল্লেখযোগ্য দিক হচ্ছে এগুলো কখনো একাকী ব্যবহৃত হয় না, নোটেশন আবার একা ব্যবহৃত হবে না, এবং কখনো বেস হিসাবে শ্রেণী গঠনে নম্বর গঠনে ভূমিকা রাখে না। সর্বদা শিডিউলের কোনো না কোনো প্রধান শ্রেণীর সাথে যুক্ত হয়ে শ্রেণীর সংখ্যা গঠনে সহায়তা করে। আর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে নোটেশনের পূর্বে কি ড্যাশ চিহ্ন ব্যবহৃত হবে, এবং স্ট্যান্ডার্ড সাবডিভিশনস এর সকল নোটেশনের আগে একটি জিরো ব্যবহৃত হবে। ড্যাশের স্থানে শিডিউলের যে কোনো প্রধান শ্রেণী বসবে এবং তার সাথে সংশ্লিষ্ট টেবিল নোটেশন কি যুক্ত হয়ে শ্রেণীর সংখ্যা গঠিত হবে। এখন আপনারা বলতে পারেন যে হঠাৎ করে যে কিভাবে এখানে স্ট্যান্ডার্ড সাবডিভিশন আসলো। আপনাদেরকে ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের আপনাদেরকে কি করতে হবে, যে ফার্স্ট সামারি শিখতে হবে। আপনাদেরকে ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের আপনারা জানেন কি এই 23rd এডিশনের কি আছে ডিডিসির 6 টেবিল। এই 6 টেবিলের প্রথম টেবিলই হলো স্ট্যান্ডার্ড সাবডিভিশন। এরকম প্রত্যেকটা টেবিলেরই আপনার ডিটেলস, যে প্রত্যেকটা টেবিলের অনুসরণে আপনাকে নোটেশন প্রয়োগ করে নাম্বার তৈরি করতে হবে। আমরা যদি এখানে উদাহরণ হিসাবে দিয়েছি যে নোটেশনের পূর্বে ড্যাশ থাকবে, নোটেশনের আগে একটি জিরো ব্যবহৃত হবে, এবং কিভাবে যে থিওরি অফ ক্লাসিফিকেশন, এটি যদি আমরা একটা টাইটেল হিসাবে ধরি বা বই হিসেবে ধরি, এখানে নাম্বার আসছে কিভাবে 0 to 5.4201, অথবা ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সেস আপনি খেয়াল করেন 303। এখন এই 0 to 5.4201 অথবা সোশ্যাল ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্স 303 কিভাবে হলো? এখানে যদি আমরা খেয়াল করি যে ক্লাসিফিকেশন, যে আমরা আজকে আপনাদেরকে যে ক্লাস নিচ্ছি একটি বিষয় ক্লাসিফিকেশন, তার একটা ক্লাস নাম্বার, শ্রেণীর নাম্বার আছে কি 0 to 5.42, এবং ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্স, এই সোশ্যাল সায়েন্সের একটি নাম্বার আছে কি 300। এই ক্লাসিফিকেশন, থিওরি অফ ক্লাসিফিকেশনের মধ্যে ক্লাসিফিকেশন ও মেইন ক্লাস, ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সের মধ্যে সোশ্যাল সায়েন্সেস হলো মেইন ক্লাস। আর এই থিওরি অফ ক্লাসিফিকেশনের মধ্যে থিওরিটা কি, আর ডিকশনারি সোশ্যাল সায়েন্সের মধ্যে ডিকশনারি কি স্ট্যান্ডার্ড সাবডিভিশন। এই স্ট্যান্ডার্ড সাবডিভিশন হলো ডিডিসি এর যে 6 টেবিলের প্রথম টেবিল হলো স্ট্যান্ডার্ড সাবডিভিশন।
তো এখন এখানে আপনি খেয়াল করে দেখেন যে ড্যাশ থিওরি ড্যাশ 01 বাইরে রয়েছে, ডিকশনারি ড্যাশ 03 বাইরে রয়েছে। এই যে নাম্বারগুলো এখানে আপনি যদি খেয়াল করেন নোটেশনের হিসাবে কি নোটেশনের পূর্বে ড্যাশ আছে, নোটেশনে কি সকল নোটেশনের আগে একটি জিরো ব্যবহৃত হবে। এরপরে আপনারা যদি খেয়াল করেন আরেকটি বিষয় আমরা এখানে আনার চেষ্টা করছি, সেটি হলো যে নিয়মগুলো যে মেইন ক্লাসের সাথে স্ট্যান্ডার্ড সাবডিভিশন নোটেশন যোগ করার ক্ষেত্রে যদি মেইন ক্লাসের শেষে দুটো শূন্য থাকে সেক্ষেত্রে মেইন ক্লাসের দুটো শূন্য বাদ দিয়ে স্ট্যান্ডার্ড সাবডিভিশন নোটেশন যোগ করে শ্রেণীর সংখ্যা গঠন করতে হবে। যেমন একটা টাইটেল বা একটা বিষয়, একটা বইয়ের নাম আউটলাইন্স অফ রিলিজিয়ন, আউটলাইন্স অফ রিলিজিয়ন, এটি ক্লাসিফিকেশনের কি করতে হবে, নাম্বার বিল্ডিং, নাম্বার বাইর করতে হবে। তাহলে আউটলাইন্স অফ রিলিজিয়ন নাম্বারটা কিভাবে আসলো? রিলিজিয়ন মেইন ক্লাস ফ্রম শিডিউল 200, ওই যে বইটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এটি একটি কি শিডিউল বই, সেই বই থেকে আমরা নিয়েছি। ডিটিসির ফার্স্ট সামারির কি থেকে যে রিলিজিয়ন আপনার কি আসছে 200 মেইন ক্লাস হিসাবে। আউটলাইন্স, আউটলাইনটা কি স্ট্যান্ডার্ড সাবডিভিশন ফ্রম টেবিল 1, টেবিল 1 থেকে আসছে। আউটলাইন্স এর নাম্বার কত -0202। এখন 200 এর সাথে -0202 যোগ করা হয়েছে, যোগ করলে কি দাঁড়াইছে 202.02। আপনারা যদি খেয়াল করে থাকেন ডিডেসিমাল ক্লাসিফিকেশন ডিডিসি সিস্টেমে 3 ডিজিটের পরে কি বসবে, দশমিক বসবে, পয়েন্ট। এটি কিন্তু এই চিহ্নটিও কি নোটেশন। তো এখানে 202.02 নাম্বারটি দাঁড়াইলো। এরপরে আমরা তৃতীয় নীতিমালাতে যদি মৌলিক নীতিমালা হিসেবে যে মেইন ক্লাসের সাথে স্ট্যান্ডার্ড সাবডিভিশনস নোটেশন যোগ করার ক্ষেত্রে যদি মেইন ক্লাসের শেষে একটা শূন্য থাকে সেক্ষেত্রে আপনি মেইন ক্লাসের একটি শূন্যই বাদ দিয়ে স্ট্যান্ডার্ড সাবডিভিশন নোটেশন যোগ করে শ্রেণীর সংখ্যা গঠন করতে হবে। কিভাবে করতে হবে? যেমন একটা বইয়ের নাম হিস্টোরি অফ কেমিস্ট্রি, একটি বিষয় হিস্টোরি অফ কেমিস্ট্রি, মানে এখানে কি কেমিস্ট্রি হলো মেইন ক্লাস শিডিউল থেকে আসছে, কেমিস্ট্রির নাম্বার কত 540, এই কেমিস্ট্রি কিন্তু সায়েন্স থেকে আসছে 500 থেকে আসছে, তাইলে মেইন ক্লাস 540। আর হিস্টোরিটা কি, হিস্টোরি হলো স্ট্যান্ডার্ড সাবডিভিশন ফ্রম টেবিল 1 থেকে আসছে কি -09, এই যে নোটেশন হিসাবে এখানে চলে আসছে। তাহলে নাম্বার কত দাঁড়াইলো 540-09, সেখানে ডিজায়ার্ড নাম্বার দাঁড়াইছে 540.9। ওই যে নীতিমালার সাথে আপনি খেয়াল করেন যে কিভাবে সেটি যোগ করা হয়েছে। এরপরে মেইন ক্লাসের সাথে স্ট্যান্ডার্ড সাবডিভিশন নোটেশন যোগ করার ক্ষেত্রে যদি মেইন ক্লাসের শেষে কোনো শূন্যই না থাকে সেক্ষেত্রে মেইন ক্লাসের সাথে সরাসরি স্ট্যান্ডার্ড সাবডিভিশন নোটেশন যোগ করে শ্রেণীর সংখ্যা গঠন করতে হবে। যেরকম রিসার্চ অন মার্কেটিং, একটা বইয়ের নাম বা একটা বিষয় রিসার্চ অন মার্কেটিং। এখন এখানে মেইন ক্লাস কোনটা, প্রধান শ্রেণী কি মার্কেটিং, মার্কেটিং শিডিউল থেকে আমরা পেয়েছি। মার্কেটিং এর নাম্বার কত 658.8, এটি টেকনোলজি থেকে আসছে মার্কেটিং। আপনারা খেয়াল করেন যে এখানে এই যে মার্কেটিং যে বিষয়টা এখানে যে চলে আসছে, মার্কেটিংটা প্রত্যেকে আসলো আমরা যদি টেকনোলজি 600 সেখান থেকে আসছি তার অধীনে। এখানে রিসার্চ, রিসার্চটা কি স্ট্যান্ডার্ড সাবডিভিশন ফ্রম টেবিল থেকে আসছে -072। দেখেন যে কোনো শূন্য না থাকলে কিভাবে নাম্বার যোগ করতে হবে, নাম্বার কি দাঁড়াইলো 658.8072 এজ ইট ইট, এই যে নোটেশনের সাথে যোগ করে শ্রেণীর সংখ্যা গঠন করতে হয়েছে। আচ্ছা, এরপরে আমরা টেবিল 2 এর নোটেশন গুলো, আমরা টেবিল 2 এর কথা বলছি। টেবিল 2টা কি, টেবিল 2 হলো জিওগ্রাফিক এরিয়াস, হিস্টোরিক্যাল পিরিয়ডস, পারসনস। সেটি কি টেবিল 2 এর নোটেশন গুলো অন্যান্য টেবিল নোটেশনের ন্যায় কখনো একাকী ব্যবহৃত হয় না, সর্বদাই কোনো না কোনো শিডিউল নম্বরের সাথে ব্যবহৃত হয়ে শ্রেণীর সংখ্যা গঠনে সহায়তা করে। যেমন কোনো বিষয়ের সাথে যদি কোনো দেশ বা ভৌগোলিক অঞ্চলের উল্লেখ থাকে সেক্ষেত্রে শিডিউল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শ্রেণী নাম্বার বেস নাম্বার হিসেবে নিয়ে নির্দেশনা অনুযায়ী উল্লিখিত ভৌগোলিক এলাকার নোটেশন টেবিল 2 থেকে আপনার শ্রেণীর সংখ্যা গঠন করতে হবে।
যেমন একটা টাইটেল কি পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, এগুলো কিন্তু পরীক্ষাতেও কিন্তু ব্যবহারিকে আপনারা করবেন পরীক্ষার পূর্বে প্র্যাকটিক্যাল হাতে কলমে, এবং সেটির একটি ধারাবাহিক উদাহরণ দিয়ে আমি কিভাবে গঠন করতে সেই নিয়মগুলো, যা কনস্ট্রাকশন ও ক্লাসিফিকেশন নাম্বার, সেই গঠন প্রক্রিয়ার কিছু মৌলিক নীতিমালা উল্লেখ করছি। যে পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, এখানে কি মেন ক্লাস পাবলিক লাইব্রেরি, মূল বিষয়টা কি বাংলাদেশের গণগ্রন্থাগার। এখন তো এটা ইন্ডিয়ার হইতে পারে, জাপানের হইতে পারে, অন্যের হইতে পারে, সেই জন্য এখানে মেন ক্লাসটা কি বিষয় পাবলিক লাইব্রেরিজ। পাবলিক লাইব্রেরির মেন ক্লাস, পাবলিক লাইব্রেরির নাম্বার কত 027.4। এটাও যদি আপনি খেয়াল করেন যে লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্সের নাম্বার হলো 020, সেই লাইব্রেরি সায়েন্স থেকে কিন্তু এই পাবলিক লাইব্রেরিজ আসছে। এখন 027.4 এরপরে দেখেন বাংলাদেশ, বাংলাদেশটা কি জিওগ্রাফিক এরিয়া অর্থাৎ ভৌগোলিক অঞ্চল হিসাবে, এখানে কি থাকে যদি বেস নাম্বার হিসেবে নির্দেশনা অনুযায়ী উল্লিখিত ভৌগোলিক এলাকা নোটেশন টেবিল 2 থেকে শ্রেণী সংখ্যা গঠন করতে হবে। ওখানে একটা ইনস্ট্রাকশন নির্দেশনা থাকে শিডিউলে, সেই নির্দেশনাটাই আমি এখানে উল্লেখ করেছি। এট টু বেস নাম্বার 027.4 নোটেশনস 3 ডেজ ফ্রম টেবিল 2 এজ ইট ইজ শিডিউলে যে থাকে সেই ইনস্ট্রাকশনটা এখানে আনতে হবে আপনাকে। সেই জায়গাটা থেকে পাবলিক লাইব্রেরিজের নাম্বার এবং বাংলাদেশের নাম্বার দুটি যোগ করার ফলে আমাদের কি দাঁড়াইলো 027.45492, এটি হলো পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশের কি ক্লাসিফিকেশন নাম্বার। এরপরে আমরা যদি আসি মেন ক্লাসের সাথে জিওগ্রাফিক এরিয়াস নোটেশন যোগ করার সময় মেন ক্লাসের নিচে যে নির্দেশনা দেয়া থাকবে সরাসরি সে নির্দেশনা অনুযায়ী শ্রেণীর সংখ্যা গঠন করতে হবে। আর যদি সরাসরি নির্দেশনা দেওয়া না থাকে তাহলে মেন ক্লাসের সাথে মৌখিকভাবে 009, 09, 01-9, 1 থেকে 9, 3-9, 4-9 প্রভৃতি পর্যায়ক্রমে যোগ করে নির্দেশনা খুঁজতে হবে। অর্থাৎ কিছু এক্সেপশনাল জিনিসও কিন্তু থাকতে পারে ব্যতিক্রমধর্মী, যে আপনার সেখানে ইনস্ট্রাকশন নাই, তখন আপনি কি করবেন, তখন সেই নির্দেশনা অনুযায়ী যে এইভাবে যোগ করে আপনাকে গঠন করতে হবে। এই বিষয়গুলো আরো ডিটেইলস প্র্যাকটিক্যালি আপনারা আরো জানতে পারবেন। এরপরে আছে যে মাইগ্রেশনের ক্ষেত্রে যে দেশে যাবে, আমি ইন্ডিয়াতে যাব, আমি জাপানে যাব, অর্থাৎ যে দেশে যাবে মেন ক্লাসের পর তার নোটেশন আগে বসবে, এবং যে দেশ থেকে যাবে সে দেশের নোটেশন শেষে বসবে, দুই দেশের মাঝখানে শূন্য বসবে। এখানে আমি উদাহরণ দেইনি, বাট আমি এই নীতিমালার যে মৌলিক নীতিমালাটা সেই নিয়মটার কথা আমি বলেছি। এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, যে দেশ থেকে যাবে মেন ক্লাসের পর তার নোটেশন আগে বসবে, এবং যে দেশে যাবে সে দেশের নোটেশন শেষে বসবে, দুই দেশের মাঝে জিরো বসবে। সেটি যদি আমরা বলে থাকি যে এখানে আমরা মাইগ্রেশনের কথা বলছি, ইমিগ্রেশনের কথা বলছি, যেমন মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু কানাডা, অথবা ইমিগ্রেশনে যেরকম ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ইউনাইটেড স্টেটস, এখানে যে বিষয়টি আসছে সেটি হলো যে বাংলাদেশের নাম্বার আগে আসছে, ইউনাইটেড স্টেটস নাম্বার পরে গেছে। এরপরে বৈদেশিক সম্পর্ক, ফরেন রিলেশনস, বৈদেশিক সম্পর্কের বিষয়গুলো কিন্তু আসবে শ্রেণীকরণের ক্ষেত্রে। দুই দেশের মধ্যে নিউমেরিক্যালি যে দেশের নোটেশন আগে বসবে মেন ক্লাসের পর তার নোটেশন আগে বসবে, এবং অপর দেশের নোটেশন শেষে বসবে, দুই দেশের মাঝখানে শূন্য বসবে। এক্ষেত্রে নিজ দেশ থাকলে তার নোটেশন আগে বসবে। বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে মেন ক্লাসের পর সাহায্যদাতা দেশের নোটেশন আগে বসবে এবং গ্রহীতা দেশের নোটেশন শেষে বসবে, এই দুই দেশের মাঝে শূন্য বসবে। এই ক্ষেত্রে গ্রহীতা দেশের তালিকায় নিজ দেশ থাকলেও এই একই নিয়ম বলবৎ থাকবে। এই যে নিয়মগুলো, এইগুলো আরো আমাদের বিশেষ করে যে 6 টেবিলের স্ট্যান্ডার্ড সাবডিভিশন থেকে শুরু করে আমাদের যে 6টা টেবিল, প্রত্যেকটা টেবিলেরই নোটেশন এবং নিয়ম নীতিমালা সেইভাবে আছে, সেইভাবে আরো বিস্তারিতভাবে তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরো ডিটেইলস জেনে নেবে, এবং ক্লাসিফিকেশন হাতে কলমে যখন প্র্যাকটিক্যালি ক্লাস করবে তখন এই নিয়ম নীতিগুলো বিশেষ করে আরো ডিটেইলস বিস্তারিতভাবে তোমরা অবগত হবে। এছাড়াও সাহিত্যের বই, কবিতা এবং উপন্যাস, গল্প এবং যে বিভিন্ন বিষয় আছে, সেই প্রত্যেকটা এই 6 টেবিলের
প্রত্যেকটা বিষয়েরই সেই নিয়ম নীতিমালা অনুযায়ী তোমাদেরকে সেই অনুযায়ী আরো ডিটেলস বিস্তারিত জানতে হবে। তা আমরা আশা করব আমাদের এই অল্প সময়ের ভিতরে, বিশেষ করে এই সংক্ষিপ্ত সময়ে এত ডিটেলস এই বিষয় তোমাদেরকে অবগত করানো এবং ডিটেলস পড়ানো অত্যন্ত কঠিন বিষয় সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তবু আংশিক ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি। এবং এই বিষয়গুলোকে তোমাদের আরো ডিটেলস পড়ার জন্য তোমাদের অবশ্যই সেই মূল বই পাঠ করতে হবে। তোমাদের বিশেষ করে এই মৌলিক শ্রেণীকরণের ক্ষেত্রে আমাদের বাজারে বই আছে, আরো বিভিন্ন বিষয়ের বই আছে, সেইগুলো থেকে আমাদের বিশেষ করে প্রফেসর নাসিরউদ্দিন মুন্সি স্যারের মৌলিক শ্রেণীকরণের বইয়েও তোমরা ডিটেলস বিষয়গুলো আরো পাবে, সেখান থেকে আরো ডিটেলস জেনে নেবে। তা আমরা চেষ্টা করেছি যে তোমাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়ার জন্য। এখন আমি আমার যে এই নোটেশন সংক্রান্ত বিষয়, বিশেষ করে ইউনিট 4 আরো যে 2টি ইউনিট আছে, সেই 2টি ইউনিট থেকে আমরা আগামী আরো 3টি ক্লাস নিব, আগামীকাল নিব এবং আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারে যে ক্লাসগুলো নিব সেইগুলো আমাদের ইউনিট 4 এবং 5 নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে যে ইউনিট 4 এর যে বিষয় শুধু নোটেশন, এই নোটেশন নিয়ে যেহেতু আলোচনা করেছি, এই চ্যাপ্টার থেকে এবং এই ইউনিট থেকে এই বিষয়ে সাধারণত পরীক্ষায় একটি প্রশ্নই হয়ে থাকে এবং কমন প্রশ্ন প্রায় প্রতি ইয়ারেই এসে থাকে। সেটি কি ধরনের? যে নোটেশনের সংজ্ঞা দাও, নোটেশন কত প্রকার ও কি কি, নোটেশনের গুণাবলী উদাহরণ সহ আলোচনা করো। এখানে এইভাবেও থাকে, আবার উত্তম নোটেশনের গুণাবলী সমূহ কি কি লিখো, এই ধরনেরও কিন্তু থাকে। সেই হিসাবে আমি তোমাদের যারা ক্লাসগুলো নিয়মিত শুনতেছ এবং আজকে যারা অংশগ্রহণ করছো সকলকেই আমি বলবো যে এই আজকে যে চ্যাপ্টারটি আলোচনা হয়েছে সেই চ্যাপ্টার থেকে আমরা কি শিখলাম, নোটেশন কি বা নোটেশন কারে বলে এবং নোটেশনের সংজ্ঞা, এবং সংজ্ঞার ক্ষেত্রে মিনিমাম 3টি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা। আমি এখানে কি 5টি বা 6টি সংজ্ঞা উল্লেখ করেছি, আমার দেওয়া ছাড়াও আরো বিভিন্ন বই আরো বড় বড় এবং বিভিন্ন সুন্দরভাবে আরো সংজ্ঞা আছে। আমি যেটি সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে মনে করেছি সেই সংজ্ঞাগুলো আমি উল্লেখ করার চেষ্টা করেছি। তোমাদের কে এই সংজ্ঞাগুলো থেকে কমপক্ষে 3টি সংজ্ঞা উল্লেখ করতে হবে। এছাড়া এই নোটেশনের যে বিষয়গুলো তোমাদের প্রকারের কথা বলছি, প্রকার কাকে বলে, প্রকার কত প্রকার ও কি কি, সেই বিষয়টি আসে এবং নোটেশনের গুণাবলীটাই মেইনলি পরীক্ষাতে বিভিন্ন সময় দেখা গেছে যে আসে। প্রয়োজনীয়তা বা নোটেশনের যে কার্যাবলী সেইগুলো ওইভাবে আসে না, এবং বৈশিষ্ট্য এবং গুণাবলী খুব কাছাকাছি, এবং কার্যাবলী এবং প্রয়োজনীয়তা সেটিও খুব কাছাকাছি। তুমি যদি তোমার প্রয়োজনীয়তা জানা থাকে তাহলে অবশ্যই তুমি সেই নোটেশনের কার্যাবলী সম্পর্কেও লিখতে পারবা। আর যদি তোমার নোটেশনের বৈশিষ্ট্য সম্পর্কে জানা থাকে তাহলেও তুমি কি নোটেশনের এই গুণাবলী সম্পর্কেও লিখতে পারবা। এই বিষয়ে আমি বলতে চাই যে তোমাদের মোটামুটি ভাবে নোটেশন সম্পর্কে যে আজকে আমরা যে ধারণা দিলাম, এই একটি প্রশ্নই হতে পারে এবং সাধারণত এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যেরকম ভাবে পরীক্ষার জন্য তেমনি ভাবে এই ক্লাসিফিকেশন ব্যবহারিক নাম্বার গঠন করার ক্ষেত্রে তোমাদের এই নোটেশন সম্পর্কে ধারণা নিতে হবে। এই বলে আমি আমার ক্লাসের যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আলোচনা করলাম নোটেশনের, সেটি শেষ করলাম। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন বা ইয়ে থাকে সেই ক্ষেত্রে